হ্যালো এভরিওয়ান, আমি আছি সারা আপনাদের সঙ্গে। আর আপনারা শুনছেন সারাস হুইসপার। শুরু করছি উপন্যাস তোমার নেশায় মুগ্ধ, পর্ব সংখ্যা 16। রিং রিং। হ্যালো, ইয়ানা বলছো? আরফিন? একটু কথা ছিল। তোমার মতো মানুষের সাথে আমার কোনো কথাই নেই। প্লিজ ইয়ানা, একটা বার আমার কথা শোনো। বললাম তো, তোমার সাথে আমার কোনো কথা নেই। আম ইয়ানা ফোনটা কেটে দেয়। পিছন ফিরে ঈশাকে দেখে চমকে দাঁড়ায় সে। আপু তুমি? আরফিন তোকে কল করেছিল ইয়ানা? না মানে, কি লুকাচ্ছিস ইয়ানা? আর তুই বা সেদিন তালুকদার বাড়ি থেকে এলি কেন? আপু আসলে, কি আসলে? আসলে আমি আমি কি আমি বল। আমি আরফিনকে বিয়ে করেছি। মানে, তুই কি বলছিস? তোর কোনো ধারণা আছে ইয়ানা? হ্যাঁ আপু, আমি ঠিকই বলছি। তোর একবারও লজ্জা করলো না সব জেনে শুনে ওই আরফিনকে বিয়ে করতে? কেন করেছিস বল। আমি চেয়েছিলাম ভালোবাসার মানুষ ধোকা দিলে কেমন লাগে সেটা ওকে বোঝাতে। আর ইভান ঈশান, ওরা তোকে বিয়ে করতে দিল? বিগ ব্রো আর ভাইয়া আমাকে অনেকবার বুঝিয়েছিল বিয়েটা না করার জন্য, কিন্তু আমি আমার জেদ থেকে সরে আসিনি। বলেছিলাম আমার কথা না শুনলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। শেষমেশ ওরা আমার জেদ মানতে বাধ্য হয়েছিল। তালুকদার বাড়ি না গেলে ওদের বিজনেস সিক্রেট গুলো কি করে লিক করতাম বলো? ওদের সবাইকে কি করে পথে বসাতাম? আর তুই একবারও নিজের কথাটা তুই ভাববি না? হ্যাঁ রে, বিয়ে যখন হয়েছে তাহলে কি তোর আর আরফিনের মধ্যে ফিজিক্যাল? কি সব বলছো আপু? মুখ লুকাচ্ছিস কেন? তাহলে কি সত্যি তোদের মধ্যে? ইয়ানার নীরবতায় নিজের উত্তর পেয়ে যায় ঈশা। মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়ে বিছানায়। তুই কি বলছিস? তুই জানিস? কেন করলি এমন? আমি আটকাতে চেয়েছিলাম আপু, কিন্তু আরফিন শোনেনি। আমি ভেবেছিলাম কয়েক মাসেরই ব্যাপার, কোনো অসুবিধা দেখিয়ে ওনার থেকে দূরে থাকবো আর প্রতিশোধ নিয়ে ফিরে চলে আসব। আমি বুঝতে পারিনি যে আরফিন আমার অনুরোধ রাখবে না। তোর বুদ্ধি দেখে আমি মূর্ছা যাচ্ছি। এত বড় ভুল তুই কিভাবে করলি? তুমিও তো ভুল করেছিলে আপু। নির্মল ভাইয়ার বদলে আরফিনকে ভালোবাসাটা তোমার ভুল ছিল না বলো? আমার ব্যাপারটা আলাদা ইয়ানা। আমি নির্মলকে কোনোদিনও সেই নজরে দেখিনি। আমি প্রথম থেকে শুধু আরফিনকেই ভালোবেসেছিলাম। নির্মল আমার কাছে ভালো বন্ধু ও জুনিয়র ছাড়া কিচ্ছু ছিল না। নির্মল বরাবর একটা চুপচাপ স্বভাবের। ও যে আমায় ভালোবাসে সেটা আমি কোনোদিন বুঝতেও পারিনি। আরফিনের মিষ্টি কথায় যত্নে আমি ওকে বিশ্বাস করে ফেলেছিলাম। বয়সের ব্যবধান আমাদের মনে দাগ কাটতে পারেনি। আমি আরফিনকে বিশ্বাস করতাম, কিন্তু ও যে আমাকে এভাবে ঠকাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। মানে কি বলতে চাইছো? আমি যে ভুল করেছি সেটা না জেনে করেছি। সেই ভুলের জন্য গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ পর্যন্ত করতে গেছি। কিন্তু তুই তো জানতিস যে আরফিন কেমন, তারপরেও তুই ওকে কেন বিয়ে করতে গেলি? ইয়ানা চুপ করে থাকে। ঈশার প্রশ্নের উত্তর হয়তো ইয়ানা জানে। ইয়ানাকে চুপ থাকতে দেখে মনে সংশয় আসে ঈশার। তুই আরফিনকে ভালোবাসিস ইয়ানা? আপুর কথায় চোখ বড় বড় হয়ে যায় ইয়ানার। কি উত্তর দেবে সে? কি হলো, উত্তর দে। ভালোবাসিস তুই ওকে? না না না, মোটেও না। তাহলে উত্তর দিতে এতটা সময় কেন লাগলো? জানি না আপু, আমার বড্ড মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো। ইয়ানা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। ইয়ানার দিকে সন্দিহান দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসে ঈশা। কোথাও কোনো খোঁজ পেলি ঈশান? নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল ঈশান। এক হাতে তার জ্বলন্ত সিগারেটটা অ্যাশট্রেতে গুজে দিয়ে সামনে তাকায় সে। উস্কো খুস্কো চুল, লাল চোখ, যেন অনেকক্ষণ ধরে অশ্রুপাত করেছে। ভাইয়ের এমন রূপ দেখে চমকে ওঠে এভান। আমার বাচ্চাটার কি হবে ভাইয়া? আমার মেহেকের কি হবে? ওই অবস্থায় ও কোথায় চলে গেল ভাইয়া? আমার ভুলের শাস্তি ও নিজেকে কেন দিচ্ছে বলতে পারো? হাউমাউ করে কাঁদছে ঈশান। আজ হয়তো ঈশানকে দেখলে যে কেউ ভাববে যে একজন পুরুষ মানুষ হয়ে কেউ এভাবে কিভাবে কাঁদতে পারে। শান্ত হয় ঈশান, কারোর কিচ্ছু হবে না। আমি ওদের ঠিক খুঁজে বের করবো। তুই শান্ত হ ভাই। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে ইভান।
তার নিজেরও বারবার ভেতরটা কেঁপে উঠছে, চোখ দিয়ে জল বেরোতে চাচ্ছে। কিন্তু এই সময় যদি সে ভেঙে পড়ে, তাহলে তার পরিবারকে কেউ সামলাতে পারবে না। দেখতে দেখতে আজ প্রায় 3 মাস পেরিয়ে গেছে, তবুও মুগ্ধ আর মেহুর কোনো খোঁজ মেলেনি। চৌধুরী ম্যানশনের আবহাওয়া আগের থেকে এখন অনেক পরিবর্তিত। ঈশান স্ত্রীর চিন্তায় খাওয়া দাওয়া সব ছেড়ে দেওয়ার জন্য তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে ইভানও পাগল প্রায়। এমন কোনো জায়গা সে বাকি রাখেনি যেখানে মুগ্ধকে খুঁজতে বাকি আছে। মুগ্ধকে ছাড়া এক মুহূর্তের শ্বাস নেওয়ায় যেন তার দুষ্কর হয়ে উঠেছে। ঈশা ছেলেকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছে। সে চায় না তার ছেলে কখনো তার অতীত সম্পর্কে জানুক, তাই তার এই সিদ্ধান্ত। আরফিন নিজের অতীতে করা কার্যে বড়ই অনুতপ্ত। হাজারো বার ইভান আর ঈশার পা ধরে সে ক্ষমা চেয়েছে, কিন্তু তাকে ঈশান ক্ষমা করেনি। নিজের লোকেদের দিয়ে এমন মার খাওয়ায় যে আধমরা করে ছেড়েছে আরফিনকে। বর্তমানে নিজের পায়ে চলার ক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে হুইল চেয়ারই একমাত্র সঙ্গী তার। এখন তার বাস বস্তি এলাকায়। তালুকদারদের ভরাডুবির পর আর তাদের যৌথ পরিবার নেই। যে যার মতো করে কোনো রকমে দিন যাপন করছে। ইশতিয়াক সাহেবকে তার ছোট ছেলেই নিজের সঙ্গে নেননি। বর্তমানে তারা ভিক্ষা করে জিত পায়। পাপের ফল হয়তো এটাকেই বলে। হামিদুল সাহেব স্ত্রীর সঙ্গে গ্রামে থাকেন। আরফিনের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন, তাই আরফিনকে এখন বস্তিতেই কোনো রকমে দিন যাপন করতে হয়। ওষুধ কেনার টাকাটাও তার কাছে নেই। বস্তির বাচ্চাদের পড়িয়ে যা পায় তাতে খালি দুবেলা কোনো রকমে পেটে ভাত জোটে। যে ছেলে আগে 2 হাতে টাকা উড়াতো, সেই ছেলে যে এইভাবে জীবন কাটাবে তা হয়তো কেউ কখনো ভাবেনি। আজ 2 মাস হলো ইয়ানা আর আরফিনের ডিভোর্স হয়ে গেছে। মাঝে মধ্যে বস্তিতে এসে দূর থেকে আরফিনকে দেখে ইয়ানা। কেন এমন করে তার কোনো ব্যাখ্যা হয়তো ইয়ানার কাছে নেই। ভালোবাসা হয়তো এটাকেই বলে, যেখানে শত ভুলের পরে কেউ ভালোবাসার মানুষটার ক্ষতি চাইতে পারে না। কই যাবেন আপা? আরফিনের ঘরের পিছনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছিল ইয়ানা। পিছন থেকে অপরিচিত ডাকে সে চমকে ওঠে। কি আপা, বললেন না কই যাবেন? কারে খুঁজতেছেন? কাউকে না ভাইয়া, আসলে কাউরে না বললেই হইব। প্রতি সপ্তাহে এখানে আপনি আইসা আমাগো আরফিন ভাইয়ের ঘরের ভিতর উকিঝুঁকি মারেন কেন? কি ভাবছিলেন আমরা কেউ বুঝবো না? বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে হুইল চেয়ার ঠেলে জানলার কাছে এগিয়ে আসে আরফিন। কি হয়েছে জব্বার মিয়া, বাইরে তো হল্লা কিসের? এই দেখেন মাস্টার সাহেব, এই মাইয়া আপনার ঘরের ভিতর উকিঝুঁকি মারতেছিল। কে? তাকে নিয়ে এসো ভিতরে। জব্বার মিয়া ইয়ানাকে নিয়ে আসেন ভিতরে। ইয়ানাকে দেখে স্তব্ধ হয়ে যায় আরফিন। আজ কতদিন পর সেই চোখ সে দেখল, তার মনে পড়ে না। এই মুখের এত মায়া কেন আগে তার চোখে ধরা পড়েনি? কেন তার জীবনটা এত জটিল হলো? হিংসা যে কি পরিমাণ ক্ষতিকর তা আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু আফসোস করেও আজ আর কোনো কিছুই ঠিক হওয়ার নয়। পাহাড়ের বুকে ছোট্ট একটা গ্রাম। মিষ্টি রোদ, শীতল বাতাস যেন প্রকৃতির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। গ্রামের জনসংখ্যা বলতে গেলে খুবই কম। গ্রামেরই একটা বাড়িতে, এক বৃদ্ধ দম্পতির বাড়িতে আশ্রয় নিয়ে আছে 2 বোন, মুগ্ধ ও মেহু। মেহুর এখন 5 মাস পড়েছে আর মুগ্ধের 4 মাস। নিজে গর্ভবতী হয়েও বোনের যত্নে কোনো ত্রুটি সে রাখেনি। আর কত খাওয়াবে আপায়? পেট তো এবার ফেটে যাবে। চুপ করতো, এই সময় ভালো না খেলে হবে? ডাক্তার কি বলেছে মনে নেই? বাচ্চা দুর্বল আছে, ভালো খাবার খেতে হবে। ডাক্তার না ছাই, ও তো আসে খালি তোমায় দেখতে। আবার ফালতু কথা বলছিস? তোকে না বলেছি এসব বলবি না? আর সাজিদ ভাইয়া ছিলেন বলেই সেদিন অত রাতে আমরা সেফলি বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। কোথায় যাব, কি খাবো সেই চিন্তা করতে হয়নি। তো অত সাহায্য কেন করছে তা কি আর আমি জানি না? তোমার মনে নেই সাজিদ ভাইয়া কেমন পাগল ছিল তোমার জন্য? আমাদের পাড়ায় প্রায় সবাই জানতো সাজিদ ভাইয়া তালুকদারদের বড় নাতনির জন্য পাগল হয়েছে। খিলখিল করে হেসে ওঠে মেঘ। বোনকে এমন করে হাসতে দেখে প্রশান্তির হাসি হাসে মুগ্ধ।
এই হাসি যেন কোথায় হারিয়ে গিয়েছিল তার ছোট্ট বোনটার জীবন থেকে। কোথায় হারালে আপাই? বোনের ডাকে ভাবনায় ছেদ পড়ে মুগ্ধের। কোথায় আর হারাবো? কেন? সাজিদ ভাইয়ার ভাবনায়? মার খাবি মেনু? ফাজলামি হচ্ছে আমার সাথে? বারে, ফাজলামি কিসে? উনি তো আজও তোমায় পছন্দ করেন। একটা সুযোগ দিয়ে দেখো না। মেহু, কি বলছিস মাথায় আছে? তুই কি ভুলে যাচ্ছিস আমি বিবাহিত? যে সম্পর্ককে ফেলে এসেছো তার জন্য কেন নিজের বাকি জীবনটা নষ্ট করবে আপাই? ওই চৌধুরী বাড়ির কোনো ছেলেই ভালো না। একটু ভুল বললি তুই মেহু। ইভান ভালোবাসতে জানে। হতে পারে ওনার ভালোবাসার পদ্ধতি বাকিদের থেকে আলাদা, কিন্তু ওনার মতো করে কেউ আমায় কোনোদিন ভালোবাসতে পারবে না। আমাকে কষ্ট দিয়ে উনি নিজের শরীর ক্ষতবিক্ষত করেছেন, গোটা গায়ে আঘাত করেছেন নিজের। যে আমার দিকে কুনজর দিয়ে তাকিয়েছে, তিনি তার জীবন এক প্রকার কেড়েই নিয়েছেন। আমি ওনার অস্তিত্বে মিশে আছি। আমি বিনা উনি নিঃস্ব, মুগ্ধ বিনা ইভান চৌধুরী নিঃস্ব। এত ভালোবাসা যখন, কেন তাকে ছেড়ে এলে আপাই? বোঝাতে যে ওনার স্ত্রী আমি, ওনার সমান রাগ-জেদ আমারও আছে। অনিচ্ছাকৃত হলেও উনি আমায় যে কষ্ট দিয়েছিলেন, সেই কষ্ট তাকেও ফোরাতে হবে। তোমায় মনে হয় ইভান চৌধুরী তোমায় খুঁজবে আপায়? একটা টাইম পর সেও হাল ছেড়ে দেবে। তখন কি হবে? ইভান চৌধুরীর সৎ শরীরে যতদিন প্রাণ থাকবে ততদিন সে তার প্রাণপ্রেয়সীকে ব্যাকুল হয়ে খুঁজবে। বক্ষ মাঝে আমায় চেপে না ধরা অব্দি ওনার শান্তি হবে না মেনু। এতটাই শিওর তুমি কি করে হলে আপাই? আমার স্বামীকে আমি চিনব না? সেটা কি কখনো হতে পারে বল? ভিতরে আসতে পারি ম্যাডাম? হঠাৎ একটা পুরুষালী কণ্ঠে পিছন ফিরে তাকায় ওরা। ব্যক্তিটিকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে দুজনের। এই অভাগাকে দেখতে আসার কারণ জানতে পারি? প্রাক্তনের জন্য মন কাঁদছিল বুঝি? বলতে পারেন শেষ দেখাটা দেখতে এসেছি। শেষ দেখা? সামনের মাসের প্রথম সপ্তাহে আমার বিয়ে। ওহ, অভিনন্দন। তোমার আগামী জীবন সুখময় হোক। সে তো হবেই। আমার হবু স্বামী আর যাই হোক, আপনার মতো ঠকবাজ ও চরিত্রহীন নয়। তাহলে এই চরিত্রহীনকে কেন সপ্তাহে অন্তত একবার দেখতে আসো ইয়ানা? কেন এই ঠকবাজকে ওষুধ পাঠাও? দয়া করি, দয়া করি আপনার উপর আমি। আমি তো চাইনি তোমার দয়া। তাহলে কেন? আরফিনের কথার উত্তরে নীরব হয়ে গেল ইয়ানা। একবারও কি ক্ষমা করা যায় না আমায়? সব ভুলে নতুন করে শুরু। ভুলের ক্ষমা হয়, অন্যায়ের নয়। আর সেখানে আপনি তো পাপ করেছেন। ক্ষমার আশা আপনি কিভাবে করেন? কথাটা কি তুমি মন থেকে বলছো ইয়ানা? হ্যাঁ বলছি। অস্বীকার করতে পারবে তুমি যে তুমি আমায় ভালোবাসো না? বাসি না। অন্য কাউকে বিয়ে করার সময় আমার মুখটা কি একবারের জন্য তোমার চোখের সামনে ভেসে উঠবে না? এই দেখাটা আমাদের শেষ দেখা। আর কোনোদিন হয়তো সামনাসামনি আমাদের দেখা হবে না। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে ওঠে ইয়ানার। মাঝে মধ্যে নিজের জন্য বড্ড ঘৃণা হয় তার। কেন সে দুর্বল হয়ে পড়লো আরফিনের জন্য? সে তার আপুর সাথে কি হয়েছে জেনেও কি করে ভালোবাসতে পারলো আরফিনকে? কিন্তু একটা কথা আছে না, কাউকে ভালোবাসা আমাদের হাতে থাকে না, কিন্তু সেই ভালোবাসা থেকে দূরে সরে আসা আমাদের হাতে থাকে। সেটাই করবে ইয়ানা। আবেগে ভেসে দিন দুনিয়া ভোলার বয়সে সে অনেক আগেই পেরিয়ে এসেছে। আরফিনের কথায় হুঁশ ফেরে ইয়ানার। নিজেকে শেষ করার খুব কষ্টসাধ্য। সেটা তাদের জিজ্ঞেস করুন যারা আপনার জন্য নিজেকে শেষ করেছে। ইয়ানা সেখান থেকে হনহন করে চলে যায়। তার যাওয়ার দিকে ব্যথিত চোখে তাকিয়ে থাকে আরফিন। ভিতরে আসতে পারি ম্যাডাম? হঠাৎ একটা পুরুষালী কণ্ঠে পিছন ফিরে তাকায় ওরা। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে দুজনের। আরে সাজিদ ভাইয়া, আসুন আসুন। আপায়া আপনার কথা বলছিল। ইয়ানা চোখ টিপ দেয় মুগ্ধকে। মুগ্ধ চোখ রাঙিয়ে ওঠে। আমার কথা? তাহলে তো আজ আমার বড় সৌভাগ্যের দিন। কি বলো মুগ্ধতা? সাজিদ বলে। না মানে ওই, আপনি ওর কথায় কান দেবেন না তো সাজিদ ভাইয়া। তা কান না দিলে কি চলে গো? এখন শরীর কেমন আছে মেহেক? আগের থেকে অনেকটা বেটার ভাইয়া। আর আমার সুপারম্যান কি করছে? আপনার সুপারম্যান আমার পেটে এখন ঘুমাচ্ছে। নেক্সট উইকে 6 মাসে পড়বে।
তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এখন থেকে। আর হ্যাঁ, সাজিদ ভাইয়া মেহু কিচ্ছু খেতে চাইছে না। না খেলে কি করে হবে বলো তো? মুগ্ধ বলে। না মেহেক, ভালো খাবার খেতে হবে। একেই আমার সুপারম্যান কিন্তু একটু দুর্বল আছে। এই সময় অনিয়ম করা একদম উচিত নয়। ভালো খাবে আর ভালো থাকবে। ভালো থাকা থেকে মনে পড়লো ভাইয়া, আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে? মেহু বলে। হ্যাঁ, অর্ধেকটা হয়েছে। আর বাকিটা? বাকিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ওদের কথায় অবাক হয়ে ভ্রু কুঁচকে আসে মুগ্ধের। কি কাজের কথা বলছিস তোরা? শুভ কাজ। সময় হলে সবার আগে তোমাকেই জানাবো আপাই। আচ্ছা, তোমরা গল্প করো, আমি এখন চলি। আর মুগ্ধতা, তুমিও সাবধানে থাকবে। ভুলে যাবে না তুমিও কিন্তু অন্তঃসত্ত্বা। আর হ্যাঁ, এখানে আশেপাশের কয়েকজন তোমার বানানো সোয়েটারগুলো খুব পছন্দ করেছে। বলেছে আরো কয়েকটা তারা কিনবে। সত্যি বলছেন সাজিদ ভাইয়া? মিথ্যা বলে কি লাভ? তুমি বানাও, তারপর আমি তাদের বাড়ি গিয়ে দিয়ে আসবো। এখন চলি, চেম্বারে যেতে হবে, অনেক কাজ। সাজিদ সেখান থেকে চলে যায়। দুই বোন ব্যস্ত হয়ে পড়ে নিজেদের দৈনন্দিন জীবনে। সময়ের প্রবাহে আরো 1 মাস অতিবাহিত হয়। আজ ইয়ানার বিয়ে। খুবই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করেছে চৌধুরী ম্যানশনে। ঈশানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলেও এখনো সে সম্পূর্ণ সুস্থ না। বাড়ির এই অবস্থাতে কারোরই এই মুহূর্তে বিয়ের আয়োজন করার ইচ্ছা ছিল না। কিন্তু বুশরা বেগমের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে ইশতিয়াক সাহেব ঘরোয়াভাবে হলেও মেয়ের বিয়ের আয়োজন করেছেন। বুশরা বেগম যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ। আরফিনের প্রতি মেয়ের ক্রমবর্ধমান আবেগ তার চোখ এড়ায়নি। দ্বিতীয়বার মেয়েকে কোনো প্রকার বোকামি তিনি করতে দেবেন না। বৌজান, মেয়ের বিয়ে তো হয়ে গেল, এবার তো চিন্তামুক্ত, ইশতিয়াক সাহেব বলেন। কোথায় আর চিন্তামুক্ত হতে পারলাম চৌধুরী সাহেব। দুই মেয়ের না হয় বিয়ে হয়ে গেল, বড় মেয়েও নিজের জীবন বাচ্চাকে নিয়ে গুছিয়ে নিয়েছে, কিন্তু আমার ছেলেরা, দুই ছেলের জীবন তো উথাল পাথাল হয়ে রয়েছে। ওদের জীবনে সুখ ফিরে না আসা অবধি আমার মন শান্তি পাবে না চৌধুরী সাহেব। ওরা যা করেছে তারই ফল পাচ্ছে। তবে আমার বিশ্বাস মুগ্ধ ইভানের জীবনে আবার ফিরে আসবে। আর মেহেক, টুং টুং। তাদের কথার মাঝে দরজায় কলিং বেল বেজে ওঠে। কাজের খালা গিয়ে দরজা খুলে দেয়। কে এসেছে আফা? বুশরা বেগম বলেন। কেউ আসেনি ভাবি, ওই একখান চিঠি আইছে। চিঠি? কার চিঠি? বুশরা বেগম খাম খুলে দেখেন। যা দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ধপ করে বসে পড়ে সোফায়। কিসের চিঠি? ডিভোর্স লেটার। মানে? কে পাঠিয়েছে? মেহেক। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় চাল ডাল কিনতে হুইল চেয়ার ঠেলে বাজারে এসেছে আরফিন। দোকান থেকে বেরিয়ে আসতেই রাস্তার উপর একটা আইসক্রিমের দোকানের দিকে তার চোখ যায়। দেখে এক কাপল হাসতে হাসতে গল্প করছে আর আইসক্রিম খাচ্ছে। হয়তো তারা স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা। ভালোবাসা দেখতেও কত সুন্দর। বড্ড আফসোস হচ্ছে আরফিনের। আজ যদি সে ঈশার সাথে অন্যায় না করত, তাহলে বর্তমানের ছবিটা আলাদাই হতো। নির্মল হয়তো ঈশার সাথে সুখে থাকতো। একজন মাকে ছেলেহারা হতে হতো না। মেহুর সাথে তার ভালোবাসা হয়তো পূর্ণতা পেত, বা হয়তো ইয়ানার সাথে তার একটা ছোট্ট সংসার হতো। যে যার জীবনে বড্ড সুখী হতো। সুখী ইদানিং আরফিনের বড্ড ইচ্ছা হয় সুখী হতে। ইয়ানাকে নিয়ে সুখে সংসার করতে খুব মন চায় তার। আপন খেয়ালে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছে সে। মনে তার বড্ড আফসোস। আজ হয়তো ওদের জায়গায় সে ও ইয়ানা থাকতে পারত। জীবনের সমীকরণগুলো হয়তো আজ অন্যরকম হলেও হতে পারত। একটা হিংসার বশে করা ভুলের জন্য এতগুলো মানুষের জীবন আজ বিক্ষিপ্ত। উল্টো দিক থেকে একটা ট্রাক সজোরে পিষে দিয়ে যায় এক জীবনের কাছে হেরে যাওয়া নিঃসঙ্গ দোষীকে। শেষ হয় প্রতিশোধের খেলা ও এক পাপের জীবন। ধীরে ধীরে চারিদিকে লোক জড়ো হয়। কেউ অ্যাম্বুলেন্স ডাকছে তো কেউ পুলিশে ফোন করছে। আবার অনেকে মোবাইলে ভিডিও করছে। ভাগ্যের কি পরিহাস! একদিকে ইয়ানা ও মেহেকের নতুন জীবন শুরু হলো, আরেকদিকে আরফিনের জীবন হলো সারা। শুনছিলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ।
কেমন লাগলো আজকের এপিসোড? ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলি শুনতে আমাদের চ্যানেল সারাস হুইসপারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।